নমস্কার। টুকরো কথায় আজকে কতগুলো টুকরো টুকরো গল্প নিয়ে মজার গল্প বলি। প্রথমে বলি একটা লাল পিঁপড়ের গল্প। লাল পিঁপড়ে আর কচ্ছপ। একদিন একটা লাল পিঁপড়ে রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ব্যস্ত খুব ব্যস্ত। সে তার খাবার জোগাড় করে সঞ্চয় করতে হচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, তার সঙ্গীদের ডাকছে। সেই পথেই একটা অনেক বড় কচ্ছপ খুব আস্তে আস্তে ধীর গতিতে চলেছে। লাল পিঁপড়ের শরীর তো খুবই ছোট, সে সেইটুকু তার পায়ের যা ক্ষমতা সেই দিয়ে প্রচণ্ডভাবে দৌড়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে কচ্ছপের কাছে এসে থমকে দাঁড়িয়েছে। আরে বাবা, এত বড় দেহটা নিয়ে সেই মাঝপথে পড়েছে, যাচ্ছে আর না। তখন বলছে, শোনো, তুমি একটু পাটা চালিয়ে একটু এগিয়ে যাও, আমাদের পথের মাঝখানে পড়েছে, আমরা তো যেতে পারছি। কচ্ছপ বলছে, হ্যাঁ যাচ্ছি তো। আস্তে আস্তে যাচ্ছে। পিঁপড়ে বলছে, বাবা এই কতক্ষণ ধরে পেরোচ্ছে, রাস্তা তো ছাড়ছেই না। কচ্ছপ বলছে, তুমি আমাকে পেরিয়ে চলে যাও। তখন পিঁপড়ে বলছে, তোমাকে পেরোতে, অত বড় দেহ পেরোতে আমার অনেক টাইম লেগে যাবে, অত আমার সময় নেই, আমি তো মরেই যাব। কচ্ছপ বলছে, মরবে কেন মা? তখন বলছে যে, তুমি জানো আমার আয়ুষ্কাল কত? এই কদিনের মধ্যে আমি মরে যাব, এর আগে এত সব কাজ আমাকে করে যেতে হবে, আমার ছেলে পুলে নাতি নাতনির জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। কচ্ছপ তো শুনছে হাঁ করে তার কথা। এ ছেলে পুলে নাতি নাতনি, বাবা এরও তো কত যুগ আগে, কত পুরুষ আগের পিঁপড়েদেরকেও দেখলাম, সবাই এরা এরকম জমাচ্ছে, মরেও যাচ্ছে। এই গল্প করতে করতে তখন লাল পিঁপড়ে বলছে, তুমি আমার অনেক পুরুষ আগের তাদেরকেও দেখেছ? তখন কচ্ছপ বলছে, হ্যাঁ। কত পুরুষ আগে দেখেছ? কচ্ছপ তো হিসাব করে বোঝাতেই পারছে না। কচ্ছপের বয়স 200 বছর, আর এই লাল পিঁপড়ে বাঁচে 5 থেকে 6 সপ্তাহ। এই 5 থেকে 6 সপ্তাহ করে হিসাব করে করে কত পুরুষ আগে পর্যন্ত সেই কচ্ছপ যে দেখেছে, সেই হিসাব তাকে বোঝাতেই পারছে না, পিঁপড়েরও মাথায় ঢুকছে না। এ গেল কচ্ছপ আর পিঁপড়ের গল্প। এবার বলি একটা ধান গাছের গল্প। একটা আমন প্রজাতির ধান গাছ, তাকে ওই আষাঢ় শ্রাবণ এই রকম সময়, শ্রাবণ ভাদ্র মাসে রোয়া হয়। তো তখন রোয়া হচ্ছে, তখন আমের সিজন শেষ হয়ে গিয়েছে, সব গাছে গাছে আম খাওয়া হয়ে গিয়েছে। তো যখন গাছটা মাথা একটু চারা দিয়ে উঠেছে মাটির ওপর, তখন আশেপাশে যে ছোটোখাটো গাছ রয়েছে তারা গল্প করছে, বাবা কদিন আগে সে আম ছিল, এই গাছের আম এত মিষ্টি, পাড়ার ছেলেরা এসে এসে সারা দিন আমের ওপর দাপাদাপি করেছে, আম গাছের ওপর, আর আমাদের ওপর অত্যাচার করেছে। তখন সেই আমন গাছ বলছে যে, আম কেমন হয়? বলছে, এই তো এই গাছটা দেখছো, এর অনেক বছর ধরে আম ফলছে, সবাই আসে খেতে। বলছে, আমারও দেখার ইচ্ছা, আমের সঙ্গে আমন বেশ মিল রয়েছে নামের, কখন হবে আম? তখন বলছে, এই তো ফাল্গুন চৈত্র মাসে বোল আসবে, তারপর আম ধরবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকবে, খাবে ছেলেপুলেরা, তুমি থেকো। আমন অপেক্ষা করে করে বসে রয়েছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রায়ণ, এবার তো আর সময় নেই, কবে হবে আম? ও গো বন্ধুরা, কবে হবে আম? আরে দাঁড়াও, ফাল্গুন চৈত্র মাসে বোল আসবে। কিন্তু ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত তো আমন থাকতেই পারলো না, পৌষ মাসেই তো তার ধান পেকে গেল, তার গাছের জীবন শেষ, গাছ কেটে ফেলা হলো। আম এক সিজন থেকে আরেক সিজনে আস্তে আস্তে আমন গাছের আয়ুই শেষ, তার আয়ু অতটা নয়। এরকমই পৃথিবীতে কত কত প্রাণী উদ্ভিদ রয়েছে যারা অনেক অনেক কম আয়ুষ্কাল তাদের। একটা উদাহরণ দিই, মেফ্লাই নামের এক রকমের প্রজাতি প্রাণী, তারা পূর্ণাঙ্গ অবস্থায় 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট থেকে 24 ঘন্টা পর্যন্ত এদের আয়ুষ্কাল।
এর মধ্যেই এরা তাড়াতাড়ি করে কোনো রকমে বংশবিস্তার করবে, মানে ডিম পারবে আর মারা যাবে। 24 ঘন্টা, মানে একদিন, 24 ঘন্টাও না, তার আগেই মারা যায়। এই প্রজাতির প্রাণীর ডিমগুলো কোনো জলাশয়ের ওপরের অংশে পারে। ডিম ফুটে যখন নিম্ফ বেরোয়, সেটা জলাশয়ের একদম তলদেশে চলে যায়। সেখানে গিয়ে শ্যাওলা এসব খেয়ে বাড়তে থাকে। এবার বাড়তে বাড়তে যখন এগুলো একটু ম্যাচিওর হবে, মানে ইমাগো হবে, ইমাগো সিচুয়েশনে যখন পৌঁছায়, তখন এরা জলের ওপরে আসে, এসে একবার খোলস ত্যাগ করে আর সারাক্ষণ উড়তে থাকে। সারাক্ষণ মানে 24 ঘন্টা। এই সারাক্ষণটার টাইমটাই হচ্ছে 24 ঘন্টা মাত্র। এরা সারাক্ষণ উঠতে থাকে, তারপর ফাইনাল একবার খোলস ত্যাগ করে। এই 24 ঘন্টার মধ্যে সে পরিপূর্ণতা লাভ করে যখন পূর্ণ ইমাগো বা মেফ্লাই তৈরি হয়, তখন এদের কোনো মুখ থাকে না, কারণ খেয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। একমাত্র উদ্দেশ্য তখন তার সঙ্গীর সঙ্গে মিলন ঘটিয়ে বংশ বিস্তার করা, মানে ডিম পাড়া। মিলন হলো, ডিম পারল, তারপর 24 ঘন্টার মধ্যে সে মারা গেল। তার পূর্ণাঙ্গ অবস্থায় আয়ুষ্কাল 5 মিনিট থেকে 24 ঘন্টা। এটা যখন আমরা দেখছি, এত এত প্রাণী, এত রকমের উদ্ভিদ প্রাণী, তাদের কতটুকু জীবন, সেই জীবনের মধ্যে তাদের বড় হতে হবে, প্রজনন সম্পন্ন করতে হবে, যার যেরকম ধর্ম সেগুলো করে যেতে হবে। আমাদের মানুষের আয়ুষ্কাল আমাদের কাছে মনে হচ্ছে কারোর 50, 60, 70, 80 বছর, অনেকটা টাইম, কিন্তু এও কারোর কাছে একদম নিমেষে শেষ হয়ে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা টাইম নিয়ে এরা তৈরি হয়েছে, চলছে, সেখানে আমাদের মতো প্রাণীরাও ওই ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতোই একেবারে তুচ্ছ নগণ্য। সেখানে আমাদেরও কোনো মূল্যই নেই এক একটা প্রাণীর। তো এই সময় আমরা সময় নষ্ট না করে সেই পিঁপড়ের মতো বা মেফ্লাইয়ের মতো দৌড়ে দৌড়ে আমাদের জীবনের যা কিছু উদ্দেশ্য, সেগুলো করে ফেলতে হবে। তার মধ্যে তো আমাদের চিন্তা করতে হবে আমাদের জীবনের উদ্দেশ্যটা কী। আমাদেরকে সৃষ্টি করে যে পাঠিয়েছে, ওই যে অত অত প্রাণী, উদ্ভিদ, এদের তো অনুভূতি নেই, এদের চিন্তা শক্তি নেই। এরা নিজেদের জীবনকে এই কর্মক্ষেত্রের মাধ্যমে তাদের জীবনকে মোক্ষের পথে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। আমাদের আছে। আমরা কর্মফলের এই বাঁধন থেকে নিজেদের মুক্তি করতে পারি কর্ম দিয়েই। এই কর্মকে সময়েরকে হেলা না করে দ্রুত করতে হবে। তো আমরা যে নগণ্য, তার একটা উদাহরণ। এত সব তো বললাম, মেফ্লাই বললাম, আমন ধান বললাম, এরা তো একেবারেই সত্যি খুব কম সময় বাঁচে। আমরা যে কীরকম নগণ্য, তার একটা উদাহরণ দিই। আমাদের শাস্ত্রে রয়েছে, পৌরাণিক গল্পে রয়েছে, এর উল্লেখ পাই একটা কাহিনী কাকুদমির। সত্যযুগে কুশস্থলী নামক এক রাজ্যের রাজার রেবত রাজার ছেলে ছিলেন রৈবত বা কাকুদমি। তিনি তার মেয়ে, একমাত্র মেয়ে রেবতী যখন বিবাহযোগ্যা হয়, তখন তাকে বিয়ে দেবে বলে বিভিন্ন জায়গা থেকে পাত্রের সন্ধান করতে থাকে। এবার উপযুক্ত রাজপুত্ররা সকলে আসে, কিন্তু কাকুদমি রাজা কার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে কিছুতেই ঠিক করে উঠতে পারে না। তার নিজের মেয়ের প্রতি প্রচণ্ড গর্ব। এত ভালো করে তার মেয়েকে মানুষ করেছেন, এত ভালো ধার্মিক মেয়ে, কোন যোগ্য বরের সঙ্গে তাকে বিয়ে দেওয়া যায়। এই পরামর্শ করার জন্য কাকুদমি কী করলেন, যে নিজের মেয়ে রেবতীকে নিয়ে ভাবলেন যে ব্রহ্মার কাছে যায়, তার সঙ্গেই পরামর্শ করি, তার থেকেই জানতে চাইব যোগ্য বর কে হবে বলে একটা লিস্ট তৈরি করলেন। 5-6 জন যাকে যাকে মনে হয়েছে এ ভালো রাজপুত্র, এরকম লিস্ট করে ব্রহ্মলোকে গিয়েছেন। পৃথিবী লোক ছেড়ে ব্রহ্মলোকে গিয়েছেন নিজের মেয়েকে নিয়ে। এবার যখন ব্রহ্মলোকে পৌঁছেছেন, তখন সেখানে
ভিতরে একটা গানের অনুষ্ঠান চলছে, সব দেবতারা শুনছেন। তো কাকুদমি বাইরে অপেক্ষা করছেন, যে ডিস্টার্ব করবো না তাই বাইরে অপেক্ষা করছেন। গান অনুষ্ঠান শেষ হওয়ার পরে ব্রহ্মাকে জানানো হয়েছে যে পৃথিবী থেকে এসছেন কাকুদমি তার মেয়েকে নিয়ে। তখন ব্রহ্মা বলেছে, হ্যাঁ ভিতরে পাঠাও। এসেছেন কাকুদমি, রেবতীকে সঙ্গে করে প্রণাম করে বলছেন যে আমি আমার মেয়েকে বিয়ে দেব, তাই কতগুলো পাত্র মনস্থ করেছি, কিন্তু কার সঙ্গে দিলে যে সব থেকে বেস্ট হয় এটা বুঝতে পারছি না, তাই আপনার কাছে জানতে এসেছি বলে ওই লিস্টটা ব্রহ্মার হাতে দিচ্ছেন। ব্রহ্মা এত সব শুনে ওই লিস্টটা হাতে নিয়ে তো হো হো করে হেসে উঠেছেন। কাকুদমি তো অবাক, কী হলো? ব্রহ্মা বলছেন, তা এরা তো আর কেউ নেই পৃথিবীতে। মানে কেউ নেই মানে? বলছে এদের বংশশুদ্ধ সবাই মারা গিয়েছে, কেউ নেই, এদের কোনো চিহ্ন নেই। সে আবার কি কথা? এই তো আমরা আসলাম পৃথিবী থেকে এই সমস্ত পাত্রদের সন্ধান নিয়ে, নেই মানে? তখন ব্রহ্মা বোঝাচ্ছেন যে তুমি তো পৃথিবীর লোক থেকে এসেছো, সেখান থেকে আস্তে আস্তে এই যে এতক্ষণ তুমি বাইরে অপেক্ষা করলে, এর মধ্যে জানো কতগুলো যুগ পেরিয়ে গিয়েছে। এখন তুমি যেই সত্য যুগ থেকে এসেছো, তারপর 27টা চতুর্যুগ পেরিয়ে গিয়েছে, এখন যে একটা চতুর্যুগের অংশ চলছে সেটা দ্রাপর যুগ। সেই দ্রাপর যুগে এখন তুমি যেতে যেতে দেখো বলরাম নামে একজন জন্মাবেন, তুমি যেতে যেতে সে বিবাহযোগ্য হয়ে যাবে, তার সঙ্গেই তোমার কন্যার বিয়ে দাও। তারা কেউ নেই, তুমি যে রাজ্য থেকে এসেছো সে রাজ্যও আর নেই। কাকুদমি তো অবাক, এই একটুখানি একটা গানের অনুষ্ঠান হলে এইটুকুনি দাঁড়ালাম, এতেই এত কিছু পাল্টে গেল। ওখান থেকে রেবতীকে নিয়ে সাথে সাথে পৃথিবীতে রওনা হলেন, আসলেন। উমা এসে দেখেন সত্যি সেই যেই পৃথিবী তিনি ছেড়ে গিয়েছেন তার তো কিছুই নেই, সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সে নগর সম্পূর্ণ আলাদা, মানুষজন আলাদা, কুশস্থলী যেখানে ছিল সেখানে তো নেই, সেখানে এখন নতুন এক রাজ্য, তার নাম হচ্ছে দ্বারকা। সেই দ্বারকার রাজপুত্র বলরাম, বলরাম বলিষ্ঠ একজন রাজপুত্র। ব্রহ্মা বলেছেন যে এর সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দেবে, নারায়ণের অংশ আছে এতে। তখন এর সঙ্গে বিয়ে দেবে, কিন্তু এত যুগ আগে সেই মানুষের দেহের গঠনের সঙ্গে এই সব যুগের মানুষের দেহের গঠনের কোনো মিলই নেই। এরা তো অনেক ছোট ছোট, আর কাকুদমি রেবতী এরা তো অনেক লম্বা, অনেক বড় সড়ো। তখন বলরাম এসব শুনে তার যে হাল রয়েছে, লাঙল চাষার হাল, সেই লাঙল দিয়ে রেবতীর মাথায় চাপ দিয়ে তার হাইট আবার কমায়। তারপরে তার সঙ্গে যখন সমান সমান হয়, রেবতীর সঙ্গে বলরামের বিয়ে হয়। তো এই গল্পটা একটা প্রতীক হিসাবে যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা একেবারেই নগণ্য, তাই নিজেকে মহৎ ভাবার কোনো কারণ নেই, বা আমরা পৃথিবীর বিশাল কিছু পাল্টে দেব এমন ক্ষমতাও আমাদের নেই। কত যুগ ধরে ধরে কত লক্ষ বছর ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, গড়ছে, ভাঙছে, আবার নতুন করে তৈরি হচ্ছে। এর এক একটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালিকণার মতো আমরা অংশ বোধ হয়, তার থেকেও নগণ্য। তাই নিজেকে বিশাল বড় ভাবার কোনো কারণই নেই। আমাদের যা আয়ুষ্কাল রয়েছে এর মধ্যে আমরা প্রচণ্ডভাবে দৌড়ে দৌড়ে আমাদের জীবনের যা উদ্দেশ্য সেটা সফল করার চেষ্টা করি। ধন্যবাদ।